নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়টা যেটা আমি আলোচনা করব বিষয়টা হচ্ছে সিভিল ডেথ ডিক্লারেশন। প্রথমত প্রশ্নটা আছে, সিভিল ডেথ ডিক্লারেশনটা কী জিনিস? এই সিভিল ডেথ ডিক্লারেশনটা হচ্ছে কোনো মানুষ যদি দীর্ঘদিন যাবৎ নিখোঁজ থাকে এবং তার কোনো খোঁজ খবর না পাওয়া যায় বা সে বেঁচে আছে কি মরে গেছে এটা আমরা জানতে না পারি, তখন আমরা এই সিভিল ডেথ ডিক্লারেশন করাই। এই সিভিল ডেথ ডিক্লারেশনের মাধ্যমে আমরা তার ডেথ সার্টিফিকেটটাকে ইস্যু করি। এবার এই সিভিল ডেথ ডিক্লারেশনটা কখন আমাদের প্রয়োজন পড়ে? যখন বেসিক্যালি যে ব্যক্তিটার এগেনস্টে আমরা সিভিল ডেথ ডিক্লারেশনটা করাই বা করাতে চাইছি, সেই মানুষটার যে প্রপার্টিগুলো থাকে সেই প্রপার্টিটাকে তার লিগাল ইয়ারদের কাছে ভেস্ট করতে হয়। এবার অ্যাজ পার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী কোনো প্রপার্টি শূন্যে থাকতে পারে না, বা মানে কোনো প্রপার্টি কোনো মৃত ব্যক্তির নামে এক্সিস্ট করতে পারে না। সেই প্রপার্টিটাকে দেখভাল করার জন্য কোনো একজন পার্সনের দরকার হয়। উইদাউট পার্সন কোনো প্রপার্টি এক্সিস্ট করতে পারে না। তো সেই জায়গা থেকে সেই প্রপার্টিটাকে লিগাল ইয়ারদের নামে আনতে হয়। যেহেতু মানুষটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই জায়গা থেকে সিভিল ডেথ ডিক্লারেশন করে তার যে প্রপার্টিগুলো থাকে সেই প্রপার্টিটাকে লিগাল ইয়ারদের নামে আনতে হয়। এই বিষয়টাই আমি আলোচনা করতে চাইছি আপনাদের সঙ্গে, বা আলোচনা করতে যাচ্ছি। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবার এই সিভিল ডেথ ডিক্লারেশনটা যেটা বলছিলাম, এই সিভিল ডেথ ডিক্লারেশন করাতে গেলে আমাদের বেসিক্যালি লয়ের দিক থেকে 4টে সেকশন বা 3টে আইনের উপরে নির্ভর করতে হয়। 3টে আইনটা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, এর সেকশন নাম্বার 9, এবং এর আনুষঙ্গিক যে অ্যাক্টটা রয়েছে সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963, সেকশন নাম্বার 34, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, সেকশন নাম্বার হচ্ছে 107 এবং 108। এই সেকশন, এই 4টে সেকশন অনুযায়ী আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয় সিভিল ডেথ ডিক্লারেশন করানোর জন্য। এবার প্রশ্নটা আসতেই পারে যে সিভিল ডেথ ডিক্লারেশন করার জন্য সিভিল প্রসিডিওর কোড সেকশন 9টা কি, এই সেকশনটা কেন আসছে? এবার আমাদের যেহেতু সিভিল ডেথ ডিক্লারেশন করবো এই মামলাগুলোকে সিভিল ম্যাটার, এটা সিভিল কোর্টই একমাত্র শুনানি করতে পারে। তো সেই জায়গা থেকে প্রথমত যেটা দেখতে হয়, সেই কোর্টের কাছে কোনো ব্যারিয়ার আছে কি না। যদি কোনো ব্যারিয়ার না থাকে তবেই কোর্ট এই মামলাটাকে শুনানি করতে পারবে। সেই জায়গা থেকে আমাদের সেকশন 9টা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সেকশন 9-এ বলে দেওয়া আছে সেই কোর্টের কোনো ব্যারিয়ার আছে কি না। যেহেতু আমরা যে কোর্টে যাব সেই কোর্টের ব্যারিয়ার থাকলে আমরা সেই মামলাটা সেখানে ফাইল করা যাবে না। এটা হচ্ছে মামলা ফাইলের জুরিসডিকশন অনুযায়ী সেকশন 9টা চলে আসছে। এবং সঙ্গে যে 34 অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963, এই অ্যাক্টের সেকশন 34-এ বলে দেওয়া আছে যে কোনো ব্যক্তির যে স্ট্যাটাস বা রাইটটা রয়েছে সেই স্ট্যাটাস বা রাইটটাকে ডিক্লেয়ার করার প্রভিশনসটা এই সেকশনে বেসিক্যালি দেওয়া আছে। এবার যেহেতু কোনো মৃত ব্যক্তির এগেনস্টে কোনো রাইট বা স্ট্যাটাস থাকতে পারে না, সেই জায়গার থেকে সেই ব্যক্তির যে প্রপার্টিগুলো থাকে সেই প্রপার্টিগুলো লিগাল ইয়ার্সদের কে ভেস্ট করতে হয় বা লিগাল ইয়ারদের নামে ট্রান্সফার করতে হয়। সেই জায়গা থেকে সেকশন 34 অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আপনাদেরকে হেল্প করবে বা হেল্প করে, আমাদের লয়ে হেল্প করে আর কি। আর সঙ্গে রয়েছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, সেকশন নাম্বার 107 এবং 108। 108টাতে বলে দেওয়া আছে যে একটা মানুষ যদি দীর্ঘ 7 বছর নিখোঁজ থাকে, তার কোনো হদিশ না পাওয়া যায়, বা সে মারা গেছে কি বেঁচে আছে সেটা যদি আমরা না জানতে পারি বা তার কোনো খোঁজখবর না থাকে, তখন আমরা সেই ব্যক্তিটাকে মৃত ব্যক্তি হিসেবে ঘোষণা করি বা ডিক্লেয়ার করি। এই সেকশন অনুযায়ী আমরা বেসিক্যালি সিভিল ডেথ ডিক্লারেশন করে থাকি বা কোর্ট করে থাকে। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন সিভিল ডেথ ডিক্লারেশনটা করব, এই পয়েন্টটা বেসিক্যালি লয়ের যারা স্টুডেন্ট রয়েছে বা অ্যাডভোকেট রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে যে আমরা পার্টি কাকে কাকে করব। লিগাল ইয়ার্স মামলাটা ফাইল করবে, কিন্তু পার্টি কাকে করবে? মামলাতে দুটো পার্টি থাকে, একটা প্লেন্টিফ, একটা ডিফেন্ডেন্ট বা রেসপন্ডেন্ট। তো এইখানে ডিফেন্ডেন্ট বা রেসপন্ডেন্ট আমি কাকে করব,
এখানে তিনটে ব্যক্তিকে বেসিক্যালি রেসপন্ডেন্ট করতে হয় বা ডিফেন্ডেন্ট করতে হয়। সেটা হচ্ছে এটা জেনারেল পাবলিক, তারা কোথাও সেই ব্যক্তিকে দেখেছে কিনা বা তাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, সেই জায়গা থেকে জেনারেল পাবলিককে রেসপন্ডেন্ট করতে হচ্ছে। সঙ্গে 2 নম্বর যে ব্যক্তিটাকে রেসপন্ডেন্ট করব, যে ব্যক্তি তিনি হচ্ছেন নিয়ারেস্ট যে থানা থাকে, সেই থানার যে আইসি বাবু থাকে, সেই আইসিকে রেসপন্ডেন্ট করতে হয়। এই মামলাতে পার্টি করতে হয়, রেসপন্ডেন্ট করতে হয়। এবং সঙ্গে 3 নম্বর যে ব্যক্তিটা যেটা করতেই হবে, সেটা হচ্ছে রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথ যে ডিপার্টমেন্টে রয়েছে, সেই ডিপার্টমেন্টকে পার্টি করতে হয় মামলাতে। এবার এদেরকে কেন পার্টি করতে হবে? আইসি যিনি এখানে এই মামলাতে পার্টি হবেন, তিনি বেসিক্যালি একটা এফআইআর এর জন্য পার্টি হচ্ছে। যে মিসিং যে ব্যাপারটা, সেটা পুলিশের কাজ। এবং এই যে ডিপার্টমেন্ট অফ ডেথ অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ যে ডিপার্টমেন্টে রয়েছে, ইনি হচ্ছেন এই ডেথ সার্টিফিকেটটাকে ইস্যু করবেন। তো সেই জায়গা থেকে এই তিনটে ব্যক্তিকে বিশেষ করে পার্টি করতেই হবে, এবং এদের ছাড়া এই মামলাটা হবে না, এরাই রেসপন্ডেন্ট থাকবে। আর প্লেনটিফে থাকবে হচ্ছে তার লিগাল ইয়ার্স যারা আছে তারা, বা যে কোনো একজন হয়ে এটা করতে পারেন। তো আশা করছি সিভিল ডেথ ডিক্লারেশনটা কি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকে এটুকুই, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।